ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, কৃষ্ণনগর হোসিনা হাই স্কুল, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনার এই ক্লান্তিকালে আমি আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি সবাই মেনে চলছো। আমি তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছিলাম ভার্ব নিয়ে এবং ভার্বের নিয়ে বলেছিলাম যে আরো একটি ক্লাস আমি তোমাদের সাথে নেব ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমাদের বাকি ছিল অক্সিলারি ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আমরা শুধু প্রিন্সিপাল ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো চলো আমরা আজকের মেন ক্লাসে আমরা প্রবেশ করি। দেখো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি? দেখো অক্সিলারি ভার্ব হলো ইট ইজ এ হেল্পিং ভার্ব। ইট হ্যাজ প্রিন্সিপাল ভার্বস টু মেক ডিফারেন্ট কাইন্ডস অফ টেন্স। এ ভার্ব ইউজড ইন ফর্মিং দ্য টেন্সেস, মুডস এন্ড ভয়েস অফ দ্য ভার্বস। এখান থেকে দেখো আমরা বুঝতে পারছি যে এটা একটি সাহায্যকারী ভার্ব এবং এই সাহায্যকারী ভার্বটি প্রিন্সিপাল ভার্বকে বিভিন্ন প্রকারের টেন্স গঠনে সহযোগিতা করে, মুড গঠনে সহযোগিতা করে এবং ভয়েস গঠনে সহযোগিতা করে। তো এগুলোই মোটামুটি অক্সিলারি ভার্বের কাজ। প্রিন্সিপাল ভার্বকে বিভিন্ন প্রকারের টেন্স গঠনে সহযোগিতা করাই হলো এটার প্রধান কাজ এবং মুড গঠনে এবং ভয়েস গঠনে এটা সহযোগিতা করে থাকে। দেখো, আই অ্যাম রিডিং এ বুক। এই সেন্টেন্সটিতে অ্যাম হলো একটি অক্সিলারি ভার্ব, কারণ রিড ভার্বকে সে কন্টিনিউয়াস টেন্স গঠনে সহযোগিতা করেছে, যার কারণে অ্যামটি হলো অক্সিলারি ভার্ব। এবং এই সেন্টেন্সটিতে দেখো, দ্য বুক ইজ রিড বাই মি, এই ইজটি হলো এখানে অক্সিলারি ভার্ব, কারণ এই রিড ভার্বকে প্যাসিভ করতে সে সহযোগিতা করেছে। সুতরাং ইজটি হলো একটি অক্সিলারি ভার্ব। আশা করব তোমরা সবাই অক্সিলারি ভার্বটি বুঝতে পেরেছো। এবার চলো আমরা অক্সিলারি ভার্বের প্রকারভেদে চলে যাই। অক্সিলারি ভার্বকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রাইমারি অক্সিলারি এবং আরেকটি হলো মডাল অক্সিলারি। তো দেখা যাক প্রাইমারি অক্সিলারি গ্রুপে কে কে আছে। প্রাইমারি অক্সিলারিকে আমরা আবারও তিনটি ভাগে ভাগ করছি। একটা হলো টু ডু ভার্ব, একটি হলো টু বি ভার্ব এবং আরেকটি হলো টু হ্যাভ ভার্ব। তো দেখা যাক, টু ডু ভার্বের ভিতরে আছে ডু, ডাজ এবং ডিড। টু বি ভার্বের ভিতরে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং টু হ্যাভ ভার্বের ভিতরে আছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু মনে রাখতে হবে তোমাদের যে ডু, ডাজ, ডিড এরা সবসময়ের জন্য ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এদের পরে সবসময়ের জন্য ভার্বের বেস ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম নয়, এখানে বেস ফর্ম বসে। তোমাদের মনে রাখতে হবে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের একটি পার্থক্য আছে। যে পার্থক্যটি হলো, বেস ফর্ম হলে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রেজেন্ট ফর্ম হলে মূল ভার্বের পরিবর্তন হতে পারে। যেমন সাবজেক্ট যদি আই থাকে, যেমন আই গো টু স্কুল, এখানে গো ভার্ব গো বসেছে এবং যদি আমি বলি হি গোজ টু স্কুল, তাহলে দেখো হি পরিবর্তন হলো এবং গোটা গোজ হয়ে গেল। সেক্ষেত্রে এই ভার্বটা গোটি হলো প্রেজেন্ট ফর্ম, নট বেস ফর্ম। কিন্তু ডু, ডাজ এবং ডিড এর পরে সবসময়ের জন্য বেস ফর্ম বসবে। এবং টু বি ভার্ব দেখো এম, ইজ, আর, ওয়াজ, আর এদের পরে সবসময়ের জন্য মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এরা সবসময়ের জন্য কন্টিনিউয়াস টেন্স গঠন করে এবং যদি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এদের পরে সবসময়ের জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তবে অ্যাক্টিভ টেন্সের ক্ষেত্রে সবসময়ের জন্য এরা কন্টিনিউয়াস টেন্স গঠন করে থাকে। এম, ইজ, আর এরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করে এবং ওয়াজ এবং ওয়্যার এরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করে। টু হ্যাভ ভার্ব দেখো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ এবং হ্যাজ এরা হলো প্রেজেন্ট এবং হ্যাডটি হলো পাস্ট। হ্যাভ, হ্যাজ এরা এই দুইটি হলো প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব এবং হ্যাডটি হলো পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব। চলো দেখা যাক এবার মডাল অক্সিলারি। মডাল অক্সিলারিটা দেখো, মডাল অক্সিলারির ভিতরে আছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট, টু, নিড, ডেয়ার, হ্যাড বেটার এটসেট্রা। এই সবগুলোই হলো মডাল অক্সিলারি এবং মডাল অক্সিলারির পরে সবসময়ের জন্য ভার্বের বেস ফর্ম বসে। তো অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা জানলাম। চলো আমরা এবার নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানি। নন ফাইনাইট ভার্বটা কি? It has no agreement with tense or subject and its number and person. It can perform any action in the sentence. It is used in a sentence as noun, adjective or adverb. দেখো, এটি এমন একটি ভার্ব যে ভার্বের সেন্টেন্সের ভিতরে টেন্সের সাথে কোনো ধরনের এগ্রিমেন্ট নেই, সাবজেক্টের নাম্বার ও পার্সনের সাথেও কোনো এগ্রিমেন্ট নেই, যেটা ফাইনাইট ভার্বে ছিল। ফাইনাইট ভার্বে কি ছিল? এটা টেন্স পরিবর্তন হলো এই ভার্ব পরিবর্তন হয়, সাবজেক্টের নাম্বার ও পার্সন পরিবর্তন হলো এই ভার্বের পরিবর্তন হয়। কিন্তু এই ভার্বের দেখো নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে
টেন্স পরিবর্তন হলেও এটা পরিবর্তন হবে না, সাবজেক্টের নাম্বার ও পার্সন পরিবর্তন হলেও এই ভার্বের পরিবর্তন হবে না। এটা সেন্টেন্সে কোনো ধরনের অ্যাকশন প্রকাশ করে না এবং এটা সেন্টেন্সে ভার্বের মতো আচরণ করে না। আসলে এটি সেন্টেন্সের ভিতরে নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো আচরণ করে। যেমন দেখো, I find his office at walking distance। এখানে ফাইন্ড একটি ফাইনাইট ভার্ব এবং ওয়াকিংটি হলো নন ফাইনাইট ভার্ব। কেন নন ফাইনাইট ভার্ব দেখো, পরবর্তী সেন্টেন্সে দেখো, হি ফাইন্ডস হিজ অফিস এট ওয়াকিং ডিসটেন্স। এখানে সাবজেক্ট ছিল আই, দ্বিতীয় সেন্টেন্সটিতে সাবজেক্ট পরিবর্তন করে হি করেছি। আগে ছিল ফাইন্ড, এখন কিন্তু হয়ে গেল ফাইন্ডস। দেখো ভার্বের সাথে একটা এস যোগ হয়েছে, সাবজেক্টের নাম্বার পার্সন পরিবর্তন হয়েছে, পাশাপাশি এই ভার্বের পরিবর্তন হয়েছে, কিন্তু ওয়াকিংটা আগে যা ছিল এখনো তাই আছে, অপরিবর্তিত আছে। সুতরাং এটি একটি নন ফাইনাইট ভার্ব। চলো আমরা নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ দেখে আসি। নন ফাইনাইট ভার্বকে আমরা প্রথমত তিন ভাগে ভাগ করছি। একটা হলো ইনফিনিটিভ, একটা জিরান্ড এবং আরেকটি পার্টিসিপল। এই তিন ভাগে আমরা সাধারণত নন ফাইনাইট ভার্বকে ভাগ করতে পারি। চলো এবার ইনফিনিটিভ সম্পর্কে জানি। ইনফিনিটিভটা গঠন হচ্ছে টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে টু যোগ হয়ে এই ইনফিনিটিভ গঠন হচ্ছে। ইনফিনিটিভটার ব্যবহার দেখো, ইট ইজ ইউজড অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স, অর্থাৎ এটি সেন্টেন্সের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন হি লাইকস টু প্লে। এই সেন্টেন্সে দেখো লাইকস হলো ভার্ব, এই লাইকস ভার্বের অবজেক্ট হিসেবে টু প্লে বসেছে, যার কারণে এটা অবজেক্ট হিসেবে বসার কারণে এটি একটি ইনফিনিটিভ এবং এটা নাউনের কাজ করেছে। আই হ্যাভ নো টাইম টু প্লে। দেখো এই সেন্টেন্সটি তো টু প্লে এখানে টাইম সম্পর্কে একটা ইনফরমেশন দিয়েছে, সুতরাং এটি আর নাউন নেই, সরি এটি আর ভার্ব নেই, যেহেতু টু প্লে এর আগে একটি টু বসেছে, যার কারণে এটি ইনফিনিটিভ হয়েছে। এবং পরবর্তী সেন্টেন্সে দেখো, হি রিডস টু গেইন নলেজ। এই রিড ভার্বের পরে দেখো টু গেইন ইনফিনিটিভ, টু প্লাস যে গেইন ভার্বের আগে টু বসেছে, যার কারণে এটি একটি ইনফিনিটিভ হয়েছে। তো সুতরাং আমরা এখানে সহজেই বুঝতে পারছি যে টু এবং প্লে ভার্বের সাথে টু বসে এটা ইনফিনিটিভ হয়েছে এবং এর নাউনের কাজ করছে, অবজেক্ট হয়েছে, এবং এখানে প্লে ভার্বের আগে টু বসেছে এবং টাইম সম্পর্কে ইনফরমেশন প্রদান করেছে, সুতরাং এটি অ্যাডজেক্টিভের কাজ করছে। এবং হি রিডস টু গেইন নলেজ, এখানে ভার্ব রিড সম্পর্কে একটা অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে, যার কারণে এটা একটি অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। তাহলে দেখো সেন্টেন্সটিতে আমরা তিনটাতে তিন ধরনের কাজ দেখলাম। নাউন হিসাবে প্রথম সেন্টেন্সে নাউন হিসাবে ইনফিনিটিভ কাজ করছে, দ্বিতীয় সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এবং তৃতীয় সেন্টেন্সে অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। তাহলে ইনফিনিটিভ সম্পর্কে আমরা যদি সামারাইজ করতে চাই তাহলে বলতে হবে যে এটা টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ মূল ভার্বের বেস ফর্মের আগে টু যোগ হয়ে এটি গঠিত হয় এবং এটি সেন্টেন্সের ভিতরে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ন্যায় আচরণ করে, এটি ভার্বের মতো আচরণ করে না। তো ইনফিনিটিভ সম্পর্কে আমরা জানলাম। তবে এটার একটি ব্যতিক্রম জায়গা আছে, সবসময়ের জন্য যে টু বসে ইনফিনিটিভ হবে এমনটি নয়। দেখো সামটাইমস ইনফিনিটিভ ইজ ইউজড উইদাউট টু, ইট ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ। সবসময়ের জন্য যে এই টু বসে ইনফিনিটিভ গঠন হবে এমনটি কিন্তু নয়, মাঝে মাঝে আমরা দেখবো ইনফিনিটিভ হয়েছে বাট টু নেই, তখন ওই ধরনের ইনফিনিটিভকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলবো। যে বেয়ার ইনফিনিটিভ, এই বেয়ার ইনফিনিটিভ আমরা বলবো। উদাহরণের মাধ্যমে দেখি, দেখো হি মেড মি ক্রাই। এখানে দেখো ক্রাইটা ইনফিনিটিভ বাট ক্রাইয়ের আগে টু নেই, এই ধরনের ওয়ার্ডটিকে আমরা বলবো, এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলবো এরা বেয়ার ইনফিনিটিভ। দেখো আই হিয়ার্ড হিম সিং এ লাভলি সং, এখানে সিংটি দেখো ইনফিনিটিভ বাট টু নেই, এই যে এখানে একটা টু থাকার কথা ছিল কিন্তু এখানে টু নেই, সুতরাং এই ধরনের ইনফিনিটিভকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ। চলো এবার আমরা জিরান্ড সম্পর্কে জানি। জিরান্ড কি দেখো, gerund is a non-finite verb that is used in the place of noun. gerund একটি non-finite verb এবং এটি নাউনের মতো বসে, সেন্টেন্সে নাউনের মতো কাজ করে। সুতরাং নাউন যে সকল জায়গায় বসতে পারে এই gerundও সে সকল জায়গায় বসার ক্ষমতা রাখে। দেখো স্ট্রাকচারটা কেমন, বেস ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসে এটি গঠিত হয়।
জিরান্ডের ব্যবহার দেখো, ইট ইজ ইউজড অ্যাজ নাউন ইন দ্য প্লেস অফ সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট অফ ভার্ব। অর্থাৎ জিরান্ড সেন্টেন্সের নাউন হিসেবে ব্যবহৃত হয়, সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে এবং ভার্বের কমপ্লিমেন্টের জায়গায় এই জিরান্ড বসতে পারে। চলো আমরা উদাহরণ দেখি। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। দেখো সুইম ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, যার কারণে এটা জিরান্ড হয়েছে এবং এটি সাবজেক্টের জায়গায় বসেছে। সাবজেক্টের জায়গায় বসার কারণে এটি জিরান্ড হচ্ছে এবং এটি একটি নাউন। যেহেতু সাবজেক্ট হতে হলে নাউন বা প্রোনাউন ছাড়া কেউ সাবজেক্ট হতে পারবে না, সেক্ষেত্রে সুইমিংটা যেহেতু এখানে সাবজেক্ট এবং এটি একটি নাউনের কাজ করছে, এটি একটি জিরান্ড। আরেকটি সেন্টেন্স আমরা দেখি, দেখো আই লাভ ডান্সিং। এই সেন্টেন্সটিতে অবজেক্টের কাজ করছে, কারণ এই লাভ ভার্বের অবজেক্ট হলো ডান্সিং। ডান্সের সাথে আইএনজি যোগ হয়ে এটা নাউনের কাজ করছে এবং সেন্টেন্সে অবজেক্ট হিসেবে বসেছে, সুতরাং এটি একটি জিরান্ড। পরবর্তী সেন্টেন্স দেখো, মাই ফেভারিট হবি ইজ প্লেইং দ্য পিয়ানো। এই সেন্টেন্সটিতে প্লেইং হলো কমপ্লিমেন্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে এবং এটি একটি জিরান্ড। নাউন হিসেবে কাজ করছে এবং সেন্টেন্সে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে এটি একটি জিরান্ড। তো জিরান্ড সম্পর্কে সামারাইজ করতে হলে বলতে হয়, জিরান্ড ভার্বের মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে জিরান্ড গঠিত হয় এবং এটি সেন্টেন্সের নাউন হিসেবে ব্যবহৃত হয়। সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় এটি বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে এবং কমপ্লিমেন্টের জায়গায় এটি বসতে পারে। চলো এবার আমরা পার্টিসিপল সম্পর্কে জানি। পার্টিসিপল সম্পর্কে জানতে হলে আগে পার্টিসিপলের ক্লাসিফিকেশনটা আমরা আগে দেখি। পার্টিসিপলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি। একটি হলো প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটি হলো পাস্ট পার্টিসিপল এবং আরেকটি হলো পারফেক্ট পার্টিসিপল। চলো আমরা প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে জানি। প্রেজেন্ট পার্টিসিপল দেখো, ইট ইজ এ নন ফাইনাইট ভার্ব, ইট ইজ ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। প্রেজেন্ট পার্টিসিপল একটি নন ফাইনাইট ভার্ব এবং এটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। এটির গঠন প্রণালী আমরা একটু দেখি। দেখো, বেস ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি সমান সমান এটি একটি অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা জিরান্ডেও দেখেছিলাম ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে গঠিত হচ্ছে এবং প্রেজেন্ট পার্টিসিপলে এসে আমরা দেখছি মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে কাজ এটি গঠিত হচ্ছে। তবে দুইটির মধ্যে কিন্তু পার্থক্য এখানে পরিলক্ষিত হচ্ছে যে জিরান্ডটি ছিল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছিল এবং প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হচ্ছে। তোমরা অবশ্যই কখনো কনফিউজড হবে না যে আইএনজি থাকলে এটা জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এর নিয়ে তোমাদের কনফিউজড হওয়ার একেবারেই কোনো কারণ নেই, কারণ জিরান্ড সবসময়ের জন্য নাউনের কাজ করবে এবং প্রেজেন্ট পার্টিসিপল সবসময়ের জন্য অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে অ্যাডজেক্টিভে যে কাজ করবে, তাহলে অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হলো নাউন বা প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করবে। যেমন দেখো, আই রিয়েলি লাইক দ্য ডান্সিং ডল। আমি ডান্সিং ডল পছন্দ করি। আমি ডল পছন্দ করি, আসলে তো ডল তো পছন্দ করি, কি ধরনের ডল পছন্দ করি? বলতে ডান্সিং ডল পছন্দ করি। ডল সম্পর্কে এই ডান্সিংটা একটি এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। সুতরাং যেহেতু ডল একটি নাউন, এই নাউন সম্পর্কে যে ওয়ার্ডটি ইনফরমেশন প্রদান করবে সেটি অ্যাডজেক্টিভ, এটাই স্বাভাবিক। যে ওয়ার্ডটি নাউন বা প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করে সেটি আসলে অ্যাডজেক্টিভ। তাহলে ডল একটি নাউন, ডল সম্পর্কে ডান্সিংটি ইনফরমেশন প্রদান করেছে, সুতরাং ডান্সিংটা একটি অ্যাডজেক্টিভ, যার কারণে ডান্সিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। দেখো, হি জাম্পড ফ্রম এ রানিং ট্রেন। এই রানিং ট্রেন সম্পর্কে রানিং একটা ইনফরমেশন প্রদান করেছে। তো ট্রেন যেহেতু একটি নাউন এবং নাউন সম্পর্কে রানিংটি ইনফরমেশন প্রদান করেছে, সুতরাং রানিং একটি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এটি জিরান্ড নয়, এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। মনে রাখতে হবে, জিরান্ডের সাথেও ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে জিরান্ড গঠিত হয় এবং প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গঠিত হয়। তবে দুটির মধ্যে বেসিক পার্থক্যটা হলো জিরান্ড নাউনের কাজ করে এবং নাউনের জায়গায় বসে এবং প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং এটি অ্যাডজেক্টিভের জায়গায় বসে। চলো আমরা পাস্ট পার্টিসিপল সম্পর্কে জানি। It is a non-finite verb. It is used as past participle form of the verb and adjective in a sentence. এটি একটি নন ফাইনাইট ভার্ব এবং এটি সেন্টেন্সে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়
এবং সেন্টেন্সের ভিতরে এটি একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন দেখো, দ্য ব্রোকেন গ্লাস কাট মাই ফিট, এখানে কাট হলো প্রিন্সিপাল ভার্ব, ব্রোকেন হলো নন ফাইনাইট ভার্ব, যে গ্লাস সম্পর্কে ইনফরমেশন প্রদান করেছে। একটি গ্লাস আমার পা কেটেছে, কি ধরনের গ্লাসে পা কেটেছে? ব্রোকেন গ্লাস, মানে ভাঙ্গা কাঁচ। তাহলে এই গ্লাস সম্পর্কে ব্রোকেনটা একটি ইনফরমেশন প্রদান করলো, গ্লাসটা কেমন ছিল? তো ব্রোকেন ছিল। তো এই ব্রোকেন ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটা একটি প্রেজেন্ট পার্টিসিপল এবং নন ফাইনাইট ভার্ব। আর উদাহরণ দেখো, আই লাইক বয়েলড এগ, এখানে লাইক বলছে আমি এগ পছন্দ করি, কি ধরনের এগ পছন্দ করি? তো বয়েলড এগ, এগ সম্পর্কে একটা ইনফরমেশন প্রদান করলো বয়েলড, সুতরাং এটা একটি অ্যাডজেক্টিভ এবং এটি একটি পাস্ট পার্টিসিপল, একটি নন ফাইনাইট ভার্ব। যেমন দেখো, এ টায়ার্ড পারসন ক্যান বি প্রোডাক্টিভ, তাহলে এই টায়ার্ডটাই পারসন সম্পর্কে ইনফরমেশন প্রদান করছে, যে পারসন একটি নাউন এবং নাউন সম্পর্কে এটা একটি ইনফরমেশন প্রদান করার কারণে এটা একটি অ্যাডজেক্টিভ এবং পাস্ট পার্টিসিপল ফর, যে একটি অ্যাডজেক্টিভের কাজ করছে, যার কারণে এটা একটি পাস্ট পার্টিসিপল এবং নন ফাইনাইট ভার্ব। চলো আমরা পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে জানি। ইট ইজ এ নন ফাইনাইট ভার্ব, ইট ইজ ইউজ অ্যাক্টিভ অর প্যাসিভ ফর্ম। এটি একটি নন ফাইনাইট ভার্ব, এটি অ্যাক্টিভ ফর্মেও ব্যবহৃত হতে পারে, এটি প্যাসিভ ফর্মেও ব্যবহৃত হতে পারে। এটার স্ট্রাকচারটা কি একটু আমরা দেখে আসি। অ্যাক্টিভ ফর্মের স্ট্রাকচার হলো হ্যাভিং প্লাস V3, এখানে আমরা V3 বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বকে বুঝিয়েছি, অর্থাৎ হ্যাভিং এর সাথে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল বসে তাহলে ওটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো অ্যাক্টিভ ফর্মের জন্য। এটি যেহেতু দুইটি ফর্মে ব্যবহৃত হয়, অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটি ফর্মে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ফর্মের জন্য হ্যাভিং এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি বসে তাহলে সেটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো। যেমন দেখো, হ্যাভিং এডিটেড দ্য ভিডিও আই স্টার্টেড আপলোডিং ইট। হ্যাভিং, এই যে আমাদের এখানকার স্ট্রাকচার হবে হ্যাভিং এবং এডিটেড, এডিট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং আমাদের এই স্ট্রাকচারটা মিলে গেছে, যার কারণে এটি অ্যাক্টিভ ফর্মের পারফেক্ট পার্টিসিপল। দেখা যাক প্যাসিভ ফর্মেরটা কি। প্যাসিভ ফর্মের স্ট্রাকচার হলো হ্যাভিং বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। শুধু পার্থক্য হলো হ্যাভিং এর পরে, অ্যাক্টিভ এবং প্যাসিভ এর পার্থক্য হলো হ্যাভিং এর পরে একটা বিন যোগ হয়েছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপলটা ঠিকই আছে। যেমন দেখো, হ্যাভিং বিন ডিফিটেড হি ফ্লেড অ্যাওয়ে, এখানে হ্যাভিং বিন তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, এই হ্যাভিং বিনটা স্ট্রাকচারের হ্যাভিং বিন এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, এটি যার কারণে এটি প্যাসিভ ফর্মের পারফেক্ট পার্টিসিপল। দেখো, হ্যাভিং বিন বিটেন আপ হি স্টার্টেড টু ক্রাই, এখানে ঠিক একই রকম, হ্যাভিং বিনটা হলো এই স্ট্রাকচারের হ্যাভিং বিন এবং এই বিটেন আপটা হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যার কারণে এটি প্যাসিভ ফর্মের পারফেক্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অক্সিলারি ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে করো তাহলে অনেক উপকৃত হবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং আমার ক্লাসটি দেখার জন্য সবাইকে থ্যাঙ্কস। আল্লাহ।